সবাইকে। আজ আমাদের টপিক হচ্ছে অসমোসিস এবং ডিফিউশন, যেটা সেল পড়াতে গিয়ে আমরা একটা টপিক স্কিপ করেছিলাম, বলেছিলাম যে একটা ক্লাস নিয়ে নেব এটার উপর। তো আজ অসমোসিস এবং ডিফিউশনটা পড়বো, ঠিক আছে? সবার স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ফার্স্টে বলছি কথাটা, তাই জন্য আজ আমরা অসমোসিস এবং ডিফিউশন পড়বো, ঠিক আছে? অসমোসিস এবং ডিফিউশন হচ্ছে আমরা কোথায় পেয়েছিলাম? সেল স্ট্রাকচার এবং যে সেলের ফাংশন ছিল সেল মেমব্রেনে, সেখানে পেয়েছিলাম, ঠিক আছে? সেল মেমব্রেনকে আমরা কি বলেছিলাম, যে এটা কি ধরনের একটা মেমব্রেন? এটা হচ্ছে সেমি পারমিয়েবল একটা মেমব্রেন বলেছিলাম। সেল মেমব্রেনকে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন বলেছিলাম, যার মধ্য দিয়ে সিলেক্টিভ কিছু অর্গানিলস গুলো যেগুলো আছে, সিলেক্টিভ কিছু জিনিস সেগুলো পারাপার করতে পারে, মানে হাই কনসেন্ট্রেশন যেখানে আছে সেখান থেকে লো কনসেন্ট্রেশন এবং লো কনসেন্ট্রেশনের থেকে হাই কনসেন্ট্রেশন। এরপর সেটা হচ্ছে যে এই যে মানে অর্গানেলস গুলো বা যে জৈব অণুগুলো আছে সেগুলো যে সেলের এপার ওপার হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অসমোসিস এবং ডিফিউশনে পড়বো, যে এটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, সবার কাছে এই পিপিটিটা আছে তো, মানে পিডিএফটা আছে? আচ্ছা, পিডিএফটা আছে সবার কাছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসের শেষে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, সেল মেমব্রেনের কি কি ফাংশনস আছে? প্রোটেকশন, অবটেনিং ফুড, রাইডিং ওয়েস্ট, আর কমিউনিকেশন ইন্টারেকশন উইথ আদার সেলস। সেলকে প্রোটেক্ট করা, সেলকে প্রোটেক্ট করা ইন দ্য সেন্স সেলের মধ্যে যে অর্গানেলস গুলো আছে এবং যে জৈব অণুগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা, যেমন সেন্ট্রিওল, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম। তারপরে হচ্ছে এটা তো ইয়ের মধ্যে সেন্ট্রাল পয়েন্টের মধ্যে চলে গেলাম। তারপরে হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ। এই যে স্ট্রাকচার গুলো আছে সেলের মধ্যে, সেগুলোকে প্রোটেকশন করে কি না সেল মেমব্রেন। সে তো একটা সেলের ওয়াল, সেই জন্য একটা ঘরের মধ্যে যেরকম দেওয়াল কাজ করে, সেরকম সেলের মধ্যে সেল মেমব্রেন কাজ করছে। ফুড নিয়ে যাওয়া, ফুড অবটেনিং ফুড, সেলের বাইরে থেকে সেলের ভেতর থেকে খাবার দাবার সেলকে সরবরাহ করা। আর ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেলের মধ্যে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো তৈরি হয় সেগুলো সেল মেমব্রেনের মধ্যে দিয়ে, সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে বাইরে চলে যাচ্ছে। এবং কমিউনিকেশন করা, যেহেতু এই একটা দেওয়াল, সে হচ্ছে যে মানে ও সেলের একটা লেয়ার হিসেবে কাজ করছে, তো বাইরের সেলের যে বাইরের জিনিস এবং ভেতরের জিনিসের মধ্যে সে সংযোগ স্থাপন করছে। তার মানে সে কি করছে? কমিউনিকেশন তৈরি করছে, ঠিক আছে? কমিউনিকেট করছে বাইরের সাথে ভেতরের। ইন্টারাকশন উইথ আদার সেলস, একটা সেল যখন একটা সেল আরেকটা সেলের সাথে যুক্ত হয়ে আর টিস্যু তৈরি করছে, তাহলে সেলের পাশে আরো অনেক সেলের কলোনি আছে, তো সে আদার সেলসদের সাথে ইন্টারাকশন করছে, ঠিক আছে? এখানে দেখো পাশে একটা ছবি দেখানো আছে, যেটা হচ্ছে যে সেল মেমব্রেনটা কিরকম হয়, বাবেল লাইক স্ট্রাকচার মেমব্রেন হয়, ঠিক আছে? এরপর আসছি সেল মেমব্রেনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এটা যদি এই যে চাদরের মতো যে অংশটা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা একটা সেকশন, মানে সেল মেমব্রেনটাকে যদি কাটা হয় তারপর মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, তখন এরকম একটা আকৃতি আমরা দেখতে পাবো। এখানের মধ্যে কি কি দেখতে পাবো? এমবেডেড প্রোটিন দেখতে পাবো, কার্বোহাইড্রেট দেখতে পাবো, আর হচ্ছে যে এখানে দেখো প্রোটিন মলিকিউল গুলো যেগুলো আছে সেটাকে একটাকে আবার
সেকশন করে কাটা আছে, ঠিক আছে? সেটার পরে আসছি কিভাবে এটার মধ্যে দিয়ে মানে অর্গানস গুলো বা বাইরের যে অণুগুলো আছে সেগুলো পারাপার করছে, সেটা পরে আসছি। তারপরে আসছে লিপিড মলিকিউলস ফ্রম এ থিন ফ্লেক্সিবল লেয়ার। এগুলো হচ্ছে উপরের যে ছোট ছোট স্কাই কালারের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লিপিড মলিকিউলস। আর প্রোটিন মলিকিউলস হচ্ছে বেগুনি কালারের যে অংশটা। আর কার্বোহাইড্রেট হচ্ছে যে যে চেন সৃষ্টি করে যে জুড়ে আছে প্রোটিনের সাথে, সেটা কার্বোহাইড্রেট। আর এইটা হচ্ছে সাইটোস্কেলিটন হচ্ছে ভেতরের অংশ, সেলের ভেতরের অংশ। আর ওপরের অংশটাকে যেটা হচ্ছে যে এই লেয়ারের ওপরের যেটা আছে সেটা হচ্ছে আউটসাইড সেলের মধ্যে ফ্লুইড, মানে সেলের বাইরে যে ফ্লুইডটা আছে সেটাকে দেখানো হচ্ছে। সবাই নোট করতে পেরেছো? আচ্ছা, সেল মেমব্রেন আগেই বললাম, সেল মেমব্রেনটা হচ্ছে সিভারেল টাইপস অফ মলিকিউলস দ্বারা তৈরি হয়। সেল মেমব্রেনের মধ্যে কি কি আছে, এই মলিকিউলস গুলো আমরা সেল মেমব্রেনের মধ্যে পাচ্ছি, ঠিক আছে? যেগুলো বিভিন্ন রকমের আদার্স মলিকিউলস গুলোকে যেতে এবং আসতে দিচ্ছে। দেখো সেল মেমব্রেনের একটা মানে সেল মেমব্রেনের একটা কার্টুন স্ট্রাকচার দেওয়া আছে, ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন। এটা পরে আসছে, ঠিক আছে? ডিফিউশনটা আগে শুরু করি। ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে যে সেল মেমব্রেনের একটা দিক থেকে আরেকটা দিকে যে মলিকিউলস গুলো যখন পাস হচ্ছে সেল মেমব্রেন দিয়ে, সেই পাসিং এর যে প্রসেসটা সেটাকে ডিফিউশন বলছে, ঠিক আছে? এটা বেশি কিছুই নয়। একটা সেল মেমব্রেনের এদিক থেকে ওদিক যখন একটা মলিকিউল পাস হচ্ছে, সেই মলিকিউলটা যে পাস হলো এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন is the movement of molecule from areas of greater concentration to areas of lesser concentration. এটা হচ্ছে কিরকম ভাবে ডিফিউশনটা হয়? ডিফিউশনটা হচ্ছে গ্রেটার কনসেন্ট্রেশন যেখানে আছে, মানে বেশি কনসেন্ট্রেশন যেখানে আছে মলিকিউলস এর বা ফ্লুইডের বেশি কনসেন্ট্রেশন যেখানে আছে সেখান থেকে যেখানে কম কনসেন্ট্রেশন আছে সেখানে। ধরো আমরা দুটো গ্লাসে, কাঁচের গ্লাসের মধ্যে জল নিলাম, ঠিক আছে? সাপোজ একটা কাঁচের গ্লাসের মধ্যে আমরা দিয়েছি লবণ দিয়েছি, তার সাথে চিনি মিশিয়েছি, তার সাথে আরো অনেক তোমার মশলা টশলা মেশালাম, তার সাথে ধরো মানে বিভিন্ন রকমের ধরো গুঁড়ো, তারপরে পাউডার মিল্ক মেশালাম, ঠিক আছে? সেই সমস্ত মিশিয়ে আমরা একটা গ্লাসে মিশ্রণ তৈরি করেছি। আরেকটা গ্লাসে কি আছে? আরেকটা গ্লাসে শুধুমাত্র জল আছে। তাহলে যে গ্লাসের মধ্যে আমরা সমস্ত কিছু মিশিয়েছি সেই গ্লাসের মধ্যে ফ্লুইডের কনসেন্ট্রেশন বেশি হবে। কারণ কি? ওখানের মধ্যে আরো অনেক কিছু যে পার্টিকেলস গুলো আছে সেগুলো আরো অনেক বেশি আছে, তাহলে সেখানের কনসেন্ট্রেশন বেশি হলো। আর যে গ্লাসের মধ্যে শুধুমাত্র জল আছে তার কনসেন্ট্রেশন কম। এরপরে যদি সেটা সেলের ক্ষেত্রে এবারে ভাবি, যে একটা সেলের মধ্যে শুধু জল আছে, ঠিক আছে? এবং সেলের যে বাইরের পোর্শন সেখানে ওই পাউডার মিল্ক, তার সাথে লবণ, তার সাথে চিনি, তার সাথে আরো অনেক কিছু, সেই মিশ্রণটা সেলের বাইরে আছে। তাহলে কি হলো? সেল একটা মেমব্রেন দিয়ে পৃথক হয়ে আছে, বাইরের পরিবেশ থেকে ভেতরের পরিবেশকে পৃথক করে রেখেছে। তাহলে কি হচ্ছে? তখন যে সেলের ভেতরে যে কম কনসেন্ট্রেশনের, যে কম ঘনত্বের যে ফ্লুইডটা আছে সেইটা কি হবে? সেলের বাইরে বেরিয়ে যাবে, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এবং সেলের যে বাইরের কনসেন্ট্রেশনটা আছে সে ঠেলে সেলের ভেতরের যে জলকে সেটাকে বের করে নেবে। বোঝা গেছে? দেখো আমি যেটা বলেছি সেটা 2 নম্বর ছবিতে আছে। এখানে আছে হায়ার কনসেন্ট্রেশন অফ মলিকিউলস আউটসাইড দ্য সেল। এখানে সেলের বাইরে
বেশি কনসেন্ট্রেশন আছে। এই যে নুড়ি পাথরের মতো দেখা যাচ্ছে একটা সেলের বাইরে অনেক বেশি সংখ্যা জিনিসগুলো আছে। এবারে সেটা কি করছে, সেলের বাইরে যেহেতু আছে, ও সেলের ও বেশি কনসেন্ট্রেশন আছে, তাহলে ও সেলের মধ্যে অটোমেটিক্যালি ও কম, মানে অটোমেটিক্যালি ও ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে ও সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এইটার জন্য কিন্তু কোষকে নিজের থেকে কোনো শক্তি খরচ করতে হচ্ছে না। ওর মধ্যে যেগুলো মলিকিউলস গুলো আসছে, এটার জন্য কোনো শক্তি খরচ করতে হচ্ছে না। এটাকে কি বলা হচ্ছে তাহলে? এটাকে বলা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টটাকে কি বলা হচ্ছে? প্যাসিভ ট্রান্সপোর্ট। কারণ এতে কোনো শক্তি খরচ হচ্ছে না, এটিপি লাগছে না। আগের দিনকে আমরা বলেছিলাম যে সেলের কিছু করার জন্য, সেলের কার্যকারিতা করার জন্য এটা এটিপি লাগে, সেল এটিপি খরচ করে। ঠিক আছে, তো সেলের কোনো এটিপি লাগছে না যখন বাইরের কনসেন্ট্রেশন থেকে মলিকিউল সেলের মধ্যে প্রবেশ করছে তখন। ঠিক আছে, হায়ার কনসেন্ট্রেশন অফ মলিকিউলস আউটসাইড দ্য সেল। এবারে সেলের ভেতরে কম কনসেন্ট্রেশন যেহেতু ছিল, বাইরে থেকে ভেতরে চলে এসছে। বোঝা গেছে এটা? আচ্ছা, এরপর আসছি ডিফিউশনের আরেকটা যেটা, সেটা হচ্ছে যে দেখো, এরপর অপোজিটটা যদি আমরা ভাবি, সেলের মধ্যে যদি অনেক মলিকিউলস থাকে, ধরো যেটা আমরা বলেছিলাম যে গ্লাসের মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি, যেটার মধ্যে অনেক বেশি মলিকিউলস আছে, সেটা এবার আমরা সেলের মধ্যে ভাবছি। ঠিক আছে, সেলের ভেতরের অংশে, সেলের ভেতরের অংশে অনেক বেশি মলিকিউলস আছে, এবং সেলের আউটসাইডে যে ফ্লুইড আছে সেখানে কম মলিকিউলস আছে, কম কনসেন্ট্রেশন সেখানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন অফ মলিকিউলস ইনসাইড দ্য সেল যখন হচ্ছে, নিচে দেখো লেখা আছে হায়ার কনসেন্ট্রেশন অফ মলিকিউলস, তখন কি করছে, মলিকিউলস গুলো সেলের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, মলিকিউলস গুলো কি হচ্ছে, সেলের বাইরে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। কারণ সেই মলিকিউলস গুলো মানে নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী মলিকিউলস গুলো তো ছড়িয়ে থাকতে চাইবেই একটা জায়গায়, যেখানে ও দেওয়ালের চারপাশে, ধরো একটা ঘরের মধ্যে 100 জন মানুষ আছে। ঠিক আছে, একটা রুমের মধ্যে 100 জন মানুষ আছে, এবং বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই একই, মানে তার থেকে বরঞ্চ তার থেকে বেশি জায়গা, তার থেকে বেশি জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে 5 জন। ঠিক আছে, তাহলে ভেতরের মানুষজন কি করবে? তারা তো, তাদের তো প্রবলেম হচ্ছে 100 জন থাকতে, তখন তারা ভাববে যে ঠিক আছে আমরা কয়েকজন বাইরে চলে যাই। এইটাই সেলের মধ্যে হচ্ছে, যে সেলের মধ্যে যখন মলিকিউলস এর অনেক বেশি ভিড় জমে থাকছে, তখন সেই মেমব্রেনের মাধ্যমে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাইরের কনসেন্ট্রেশনকে ওরা সেম করে তুলছে, সেলের মধ্যে যা কনসেন্ট্রেশন আছে বাইরে তাই কনসেন্ট্রেশন হওয়ার না হওয়া অবধি তারা বাইরে বেরোতে থাকছে। এবারে বাইরে আছে 5 জন আর ভেতরে আছে 100 জন, তাহলে 100 জনের মধ্যে মোটামুটি ধরো 45 জন বেরিয়ে বাইরে বেরিয়ে গেল, রুমের বাইরে বেরিয়ে গেল। তারপর বাইরের কনসেন্ট্রেশন এখন কত হলো, 50, আর ভেতরের কনসেন্ট্রেশন হলো 55। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা সমান কনসেন্ট্রেশন হলো বাইরে এবং ভিতরে। এইটাকেই বলা হচ্ছে সেলের ইকুয়াল কনসেন্ট্রেশন করছে। ঠিক আছে, যখন মলিকিউলসটা ভেতর থেকে বাইরে যাচ্ছে এবং এইখানে দেখো বাইরে থেকে ভেতরে যাচ্ছে, তখন সেইটা ইকুয়াল কনসেন্ট্রেশনে আসছে, প্রায় ইকুয়াল বা ইকুয়াল। ঠিক আছে, প্রায় ইকুয়াল কেন বলছি, কারণ মলিকিউলস তো ওইভাবে সমস্ত কিছু একদম এক্সাক্ট গোনা যায় না, তবে মোটামুটি একটা 55 এবং 50-এর যদি রেশিও হয়, বা ধরো 52-53 রেশিও হয়, তাহলে সেটাকেও আমরা প্রায় ইকুয়াল বলে ধরে নিচ্ছি। ইকুয়াল কনসেন্ট্রেশন হচ্ছে কখন কখন, যখন ভেতরের কনসেন্ট্রেশন সেলের বেশি থাকছে, বাইরের কনসেন্ট্রেশন কম থাকছে, ভেতরের মলিকিউল সেল মেমব্রেন দ্বারা বাইরে বেরিয়ে আসছে এবং বাইরের কনসেন্ট্রেশন বেশি থাকছে, ভেতরের কনসেন্ট্রেশন কম থাকছে।
বাইরের মলিকিউল সেল মেমব্রেন দ্বারা ঠেলে ভেতরে ঢুকে যাচ্ছে, তখনও ইকুয়াল হচ্ছে। বোঝা গেছে ডিফিউশন ব্যাপারটা? ডিফিউশনের মাধ্যমে কি হয়? ডিফিউশনে মেনলি প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, যেটা হচ্ছে গ্রেটার কনসেন্ট্রেশন যেটা আছে, বেশি কনসেন্ট্রেশন, সেখান থেকে মেনলি মলিকিউলস গুলো লেসার কনসেন্ট্রেশনে চলে যাচ্ছে, বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে চলে যাচ্ছে। উভয় ক্ষেত্রেই বেশি কনসেন্ট্রেশন থেকে কিন্তু কম কনসেন্ট্রেশনে গেল মলিকিউলস গুলো। তাহলে কি হচ্ছে? এই ডিফিউশনের জন্য কিন্তু কোনো এটিপি বা সেলকে এনার্জি খরচ করতে হচ্ছে না। তাই জন্য এটা দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট বলছে। লিখে রাখো, ডিফিউশন ইজ এ প্যাসিভ ট্রান্সপোর্ট। Diffusion is a passive transport because it does not require energy from the cell or ATP. লেখো, diffusion is a passive transport লিখছো নাকি আমি লিখে দেবো? Diffusion is a passive transport. It does not require energy from the cell or ATP. ATP ক্যাপিটালে লিখবে। এটিপির ফুল ফর্ম কেউ জানো? Diffusion is a passive transport. It does not require adenosine triphosphate. It does not require energy from the cell. It does not require energy from the cell or ATP. হলো? আচ্ছা, ডিফিউশন যখন হচ্ছে যে উভয় দেখো লো কনসেন্ট্রেশনের দিকেই আসছে, কিন্তু যখন সেল থেকে বাইরে যাচ্ছে সেটাকে ডিফিউশন বলছি, আর যখন সেলের বাইরে থেকে ভেতরে আসছে তখন সেটাকে ফ্যাসিলিটেড ডিফিউশন বলছি। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনেরটা একবার পড়ে নাও তোমরা, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, বা নোট করে নিতেও পারো। পিডিএফটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, তো তোমরা পেয়ে যাবে ক্লাসের পর। ম্যাম লাস্ট পয়েন্টে কি বললেন ওটা একবার বলবেন? ডিফিউশন ইজ আ, যেটা বললাম ডিফিউশন ইজ আ, কি বললাম আমি নিচে ভুলে গেলাম। না ওটা না, তারপরে সেলের ইনসাইড গেলে আর আউটসাইড গেলে একটা পয়েন্ট বললেন না? এই যে এটা বলেছি, সেল থেকে বাইরে যখন বেরোচ্ছে তখন সেটাকে নর্মাল ডিফিউশন বলছি, আর সেলের বাইরে থেকে যখন ভেতরে আসছে মানে মলিকিউলস গুলো, সেটাকে আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন বলছি। ঠিক আছে? ম্যাডাম এটিপিটা একটু একবার বলবেন? এটিপি কখন লাগছে? যখন হচ্ছে যে এটিপিটা পরে আসছি, এখানে কোনো এটিপি লাগছে না, কারণ বললাম কি যে হায়ার কনসেন্ট্রেশন থেকে মলিকিউলস গুলো লোয়ার কনসেন্ট্রেশনে চলে আসছে। ঠিক আছে? যেমন ধরো কোনো একটা রুমের মধ্যে সাপোজ অনেকজন মানুষ আছে, 100 জন মানুষ আছে একটা ছোট্ট রুমে। ঠিক আছে? এবং সেই রুমের বাইরে
অনেকটা জায়গা আছে কিন্তু সেখানে 5 জন মানুষ চলাফেরা করছে, তাহলে এনভায়রনমেন্ট সেম, সবকিছু সেম, তাহলে কি কি করছে মানুষজন? 100 জন যেখানে আছে তারা ভাববে যে না, আমরা বাইরের তো এনভায়রনমেন্ট সেমই আছে, বাইরেও আমরা থাকতে পারবো, তাহলে আমরা রুম থেকে বেরিয়ে বাইরে চলে যাই। ঠিক আছে, এই যে ব্যাপারটা হলো, রুম থেকে বেরিয়ে 45 জন কি 50 জন বাইরে চলে গিয়ে রুমের কনসেন্ট্রেশন এবং রুমের বাইরের কনসেন্ট্রেশন যেটা সমান করলো সেটাকে ডিফিউশন বলছি। এই জিনিসটার জন্য কোনো এনার্জি লাগছে না, কিন্তু এটা নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবেই হচ্ছে, সেই জিনিসটার জন্য এটিপি লাগছে না। এখানে এইটুকুই বলেছি। এখানে বলেছে molecules moves into or out of the cell until there is an equal number on both side of the cell membrane। একদম ইকুয়াল নাম্বার হবে হচ্ছে যে সেলের ভেতরে এবং সেলের বাইরে, ঠিক আছে, একদম সেম সেম নাম্বার হবে ততক্ষণ অবধি ডিফিউশনটা চলতে থাকে। এরপর আসছি অসমোসিস। সবার এই পর্যন্ত বোঝা গেছে? আরেকবার কোন জায়গাটা বলবো বলো, কোন জায়গাটা বুঝতে পারিনি? ডিফিউশন কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, আমি বলে দিচ্ছি আরেকবার। ছিল ওই জন্য আমাকে কাট করতে হয়েছিল। তো ডিফিউশন হচ্ছে যে কতটা অবধি বুঝতে পেরেছো বলো, কে বুঝতে পারোনি বলছিলে, কোনখানটা ডিফিউশনের বুঝতে পারোনি বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে? আমি তখন কিছু বলছিলাম না, তাহলে কি কথা শুনবে? আমি একটু আগে কলটা কেটে গিয়েছিল, মানে আমি এক্সিট হয়েছিলাম, একটা ফোন এসেছিল তাই জন্য। তো এখন শোনা যাচ্ছে কথা? কেউ দুজন মেসেজ করেছিলে এখানে যে ডিফিউশনের কোনো একটা জায়গা বুঝতে পারোনি, কোন জায়গা দুটো বুঝতে পারোনি বলো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এরপর অসমোসিস পড়াবো। এখন আর বলছে না, দেখো। ঠিক আছে, আমি পড়াচ্ছি, হ্যাঁ। এরপর আসছি অসমোসিস। অসমোসিসে কি হয়?
অসমোসিস হচ্ছে এক প্রকারের ডিফিউশনই এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। অসমোসিস এক রকমের ডিফিউশন যেটা সেল মেমব্রেন, অসমোসিস এক রকমের ডিফিউশন যেটা সেল মেমব্রেনের মধ্যে ওয়াটারটা শুধু পাস করছে, ঠিক আছে। ডিফিউশনে কি বললাম, মানে মলিকিউলস গুলো পাস করছে, আর অসমোসিসে কি হচ্ছে, is the diffusion of water across the cell membrane, এটার মধ্যে ওয়াটারটা পাস হচ্ছে, ঠিক আছে। ওয়াটারটা পাস হচ্ছে এবং ওয়াটার মলিকিউলস গুলোও তার সাথে পাস হচ্ছে, বাট মেনলি ওয়াটারটা আমরা এখানে ধরবো। সেম কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইনসাইড অফ দ্য সেল অ্যাজ ইনসাইড, আউটসাইড অফ দ্য সেল অ্যাজ ইনসাইড, এটাও কিন্তু আউটসাইড এবং ইনসাইড যে ওয়াটার কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু সেম হচ্ছে। ডিফিউশনের ক্ষেত্রে মাথায় রাখবে যে মলিকিউলস এর ব্যাপারটা, আর অসমোসিসের ক্ষেত্রে মাথায় রাখবে ওয়াটারের ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু দুটো জায়গাতে মলিকিউলস এবং ওয়াটার যখন এধার ওধার হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা, তখন কিন্তু তার সাথে ওয়াটারের সাথে মলিকিউলস এবং মলিকিউলস এর সাথে খানিকটা ওয়াটার কিন্তু দুই জায়গাতেই পাস পাস হচ্ছে। কিন্তু আমাকে মনে রাখতে হবে ডিফিউশনের ক্ষেত্রে হচ্ছে মলিকিউলস এবং অসমোসিসের ক্ষেত্রে মেনলি ওয়াটার। তাহলে এখানে দেখো সেলটা আছে ওয়াটার মলিকিউলস মুভস ইন অ্যান্ড আউট অ্যাট দ্য সেম রেট, ঠিক আছে। আর পাশের ছবিতে দেখা যাচ্ছে সেল স্টেজ দ্য সেম সাইজ। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এই ছবিটা দেখবে না, এই ছবিটা বোঝার দরকার নেই, এই ছবিটাতে সেরকম মানে মিসগাইড ভাবে হয়ে যাচ্ছে, এই ছবিটা ইয়ে করবে না, এই ছবিটাকে ইগনোর করবে। শুধু এইটুকু জেনে রাখো, অসমোসিস ইজ দ্য ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, ঠিক আছে। এখানে যে তোমার ইয়েটা আছে, এক্সপ্লেনেশনটা আছে, সেটা দেখো। অসমোসিসের ক্ষেত্রে greater water concentration outside of the cell than inside, ঠিক আছে। গ্রেটার হচ্ছে যে সেলটা যেটা আছে, সেলের বাইরে মলিকিউলসটা হচ্ছে যে গ্রেটার আছে, মানে অনেক বেশি আছে মলিকিউলস, এবং সেলের ভেতরে অত মলিকিউলস নেই। এরপরে কি হলো, সেল মলিকিউলস নেই কিন্তু সেলের মধ্যে ওই যে বাইরের যে ফ্লুইডটা আছে সেটা এন্টার করলো, ঠিক আছে। তারপরে সেলটা স্থিত হয়ে গেল, মানে সেলটা বড় হয়ে যাচ্ছে। আরেকটা কি প্রসেস, সেটা হচ্ছে সেম কনসেন্ট্রেশন অফ ওয়াটার আউটসাইড অফ দ্য সেল অ্যাজ ইনসাইড। সেলের ভেতরেও যে কনসেন্ট্রেশনটা আছে, সেলের বাইরেও সেই কনসেন্ট্রেশনটা আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু অসমোসিস সেরকম হবে না, সেলটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। আবার আরেকটা কি আছে, লোয়ার কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার আউটসাইড অফ দ্য সেল দ্যান ইনসাইড। লোয়ার কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার আউটসাইড অফ দ্য সেল, সেলের বাইরে কম কনসেন্ট্রেশন, সেলের ভেতরে বেশি কনসেন্ট্রেশন। সেলটা ফুলে আছে কারণ সেলের ভেতরে বেশি কনসেন্ট্রেশন আছে। বেলুনের ভেতরে, বেলুন হিসেবে যদি সেলটাকে একটা ভাবো, তাহলে বেলুনের ভেতরে বেশি এয়ার আছে, বেলুনের বাইরে কম এয়ার আছে। তাহলে কি হচ্ছে, বেলুনের বাইরের এয়ারটা, বেলুনের ভেতরের এয়ারটা যেহেতু কনসেন্ট্রেশন বেশি, তাহলে ও বাইরে বেরিয়ে যাচ্ছে মেমব্রেন দিয়ে, ঠিক আছে। এখানে দেখো করা আছে লেস ওয়াটার মোর ডিজলভ সাবস্টেন্স থেকে মোর ওয়াটার ফিউয়ার ডিজলভ সাবস্টেন্স। এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় একবার যাচ্ছে, আবার আরেক জায়গা থেকে সেই জায়গায় আসছে। এটা হচ্ছে ক্রমাগত হতে থাকছে, ঠিক আছে, অসমোসিস।
অসমোসিসের প্যাসিভ ট্রান্সপোর্টটা আমরা জেনে নিই। অসমোসিসের প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আছে হাইপোটোনিক সলিউশন, আইসোটোনিক সলিউশন এবং হাইপারটোনিক সলিউশন। এই অবধি বোঝা গেছে? অসমোসিসের এই যেটা বললাম সেই অবধি বোঝা গেছে? লোয়ার কনসেন্ট্রেশনেরটা বোঝা যায়নি, তাই তো? লোয়ার কনসেন্ট্রেশনেরটা কোথায় আছে জানো? দেখো, মাঝেরটা যেটা আছে সেটা নিউট্রাল থাকবে, ঠিক আছে? সেলের মধ্যে এবং সেলের বাইরে যেটা ডিফিউশনে বললাম সেরকমই একটা ব্যাপার। মাঝের যে ব্যাপারটা আছে সেটা নিউট্রাল, তো মাঝেরটাকে ছেড়ে দাও। সেলের ভেতরে এবং সেলের বাইরে যে মলিকিউলস আছে একদম সেম সেম আছে, সেটাতে কোনো সেলের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? ওপরেরটা দেখো, উপরেরটাই কি আছে, সেলটা ছোট আছে, বাইরের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, বাইরের মলিকিউলস অনেক বেশি আছে। তাহলে কি হচ্ছে, ওয়াটারটা সেলের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে? ওয়াটারটা সেলের মধ্যে প্রবেশ করছে এবং সেলটা ছোট থেকে বড় আকৃতির হচ্ছে। বুঝতে পারা গেছে? যেমন একটা বেলুন যখন ছোট অবস্থায় থাকে, ধরো বেলুনের মধ্যে সেরকম এয়ার নেই, বাইরে প্রচুর এয়ার আছে, সেই এয়ারটাকে আমরা বেলুনের মধ্যে পাম্প করলাম, তো বেলুনটা ফুলে উঠলো। এটা প্রথমেরটা বললাম। বেশি ওয়াটার কনসেন্ট্রেশন বাইরে আছে, সেলের মধ্যে কম ওয়াটার কনসেন্ট্রেশন, সেলটা ছোট হয়ে আছে, বাইরের ওয়াটার সেলের মধ্যে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ভেতরে ঢুকে গেল, ব্যাস সেল সোয়েলস আপ, সেলটা বড় হয়ে গেল। এরপর আসছে কি, লোয়ার ওয়াটার কনসেন্ট্রেশন আছে বাইরে এবং গ্রেটার ওয়াটার কনসেন্ট্রেশন আছে সেলের ভেতরে। সেলটা অলরেডি বড় হয়ে আছে, ওই যে প্রথমে সেলটা হলো সেখান থেকে সেলটা আবার চুপসে গেল, ঠিক আছে? কারণ ওর ভেতরে বেশি কনসেন্ট্রেশন আছে, ওকে সেই কনসেন্ট্রেশনটা ও অতটা নিতে পারছে না, তাহলে ওকে কিছু মলিকিউলস এর সাথে ওয়াটারটা বের করে দিতে হবে। মেইনলি এখানে ওয়াটার ভাবো, ঠিক আছে? মলিকিউলসও কিছু বেরোবে, সেটা আলাদা কথা, কিন্তু আমরা এখানে মেনলি ওয়াটার ভাববো। ওয়াটারকে বেশি পরিমাণ ও বের করে দিচ্ছে, সেল চুপসে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? এটা কোনো ফিক্স প্রসেস নয়, কিন্তু একটা অপরের সঙ্গে একটা প্রসেস আর একটা অপর প্রসেসের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। কখনো অসমোসিস হচ্ছে, কখনো ডিফিউশন হচ্ছে, কখনো অসমোসিস গ্রেটার থেকে লোয়ার হচ্ছে, লোয়ার থেকে গ্রেটার হচ্ছে, কন্টিনিউয়াস একটা চেনের মতন হতে থাকছে। বুঝতে পেরেছো? তো এটা একদম প্রমিনেন্টলি তোমার ফিক্স হয়ে রয়ে যাবে যে না, সেল একবারে স্থিত অবস্থা থেকে একবার হচ্ছে যে শ্রিঙ্ক হয়ে গেল, ঠিক আছে, চুপসে গেছে, ও ছোট হয়ে গেছে, আর ওটা বড় হবে না, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আবার বাইরের কনসেন্ট্রেশন বেশি হলে ও আবার সেলকে ও বড় করে তুলবে, আবার সেল বড় হলো তখন আবার ভেতরের কনসেন্ট্রেশন বেশি হলো, আবার সেল ছোট হবে। বোঝা গেছে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু কোনো ফিক্সড প্রসেস নয়। সবাই ফলো করতে পেরেছো? দেখো পাশে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে? মোর ওয়াটার ফিউয়ার ডিজলভ সাবস্টেন্স। বেশি ওয়াটার, বেশি যেখানে জল আছে, ধরো আমার যে গ্লাসে যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম, ঠিক আছে, সেটা এখন আমি একটা বড় কোনো কন্টেনারের মধ্যে সেই জলটা আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে? সেখানের মধ্যে অনেক বেশি জল আছে, সেই 1 গ্লাস জল, কিন্তু কিন্তু আমার জিনিস যেগুলো আছে, আমার জিনিস যেগুলো দিয়ে গ্লাসের মধ্যে দ্রবণটা সৃষ্টি করেছি, সেগুলো কিন্তু ওই একই পরিমাণ আছে, কিন্তু জলটা অনেক বেশি। তো মোর ওয়াটার ফিউয়ার ডিজলভ সাবস্টেন্স, তাহলে অনেক বেশি ওয়াটার হয়ে গেল, কম ডিজলভ সাবস্টেন্স হয়ে গেল, ঠিক আছে? সেখান থেকে কি হচ্ছে, লেস ওয়াটারের দিকে চলে যাবে, যেখানে কম ওয়াটার আছে এবং মোর ডিজলভ সাবস্টেন্স। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এ ওর থেকে যায়, ও ওর থেকে যায়। কেউ, আমি এতক্ষণ ধরে যেটা ক্লাসে বললাম, এটা কেউ একটা সামারি করে বলো যে কি বুঝতে পেরেছো বা কি নোট করেছো। হ্যাঁ, হ্যাঁ, কেউ একজন এক্সপ্লেন করো, কোনো অসুবিধা নেই, একজন ডিটেইলস বলো আর তারপরের জন প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে? যে আমি বলবো
কারণ তোমরা যখন বলবে, তোমরা ক্লাসের মধ্যে ইন্টারাক্ট করবে, এটা তোমাদের মাথার মধ্যে মেমোরাইজ হতে থাকবে। ঠিক আছে, যে আমি ক্লাসের মধ্যে এটা বলেছিলাম, এক্সপ্লেন করেছিলাম। তো এটা তোমরা চেষ্টা করো, সবাই বলতে চেষ্টা করো। ঠিক আছে, একজন ডিফিউশন বলো, পরের জন অস্পেসিসটা বলবে। ম্যাম বলবো? হ্যাঁ বলো বলো। কে আমরা সেমি ফাইবার মেমব্রেনও বলে থাকি। এটার ফাংশন থাকে অবটেনিং ফুড, ইন্টারাকশন উইথ আদার সেল। এটা একটা সোপ বাবেল টাইপের হয়ে থাকে। এরপর আসছে ডিফিউশন। বলছি মলিকিউলস মুভস অ্যাক্রস দ্য, যে মলিকিউলস এর মুভমেন্টটা হয়ে থাকে, এই প্রসেসটাকে আমরা ডিফিউশন বলে থাকি। তারপর আসছে ডিফিউশনটা একটা পেসিভ ট্রান্সপোর্ট, এনার্জি লস করতে হয়, এটাকে একটা পেসিভ ট্রান্সপোর্ট বলা হয়ে থাকে। হায়ার কনসেন্ট্রেশন এবং লোয়ার কনসেন্ট্রেশন এবং ইকুয়াল কনসেন্ট্রেশন ইনসাইডে মলিকিউলস বেশি থাকছে এবং আউটসাইডে কম থাকছে, তার জন্য হায়ার বলে থাকি। বেশি থাকছে এবং ইনসাইডে কম থাকছে, তো হচ্ছে এটাকে আমরা লোয়ার বলে থাকি, এবং দুটো যখন ইকুয়াল হয়ে যাচ্ছে এটাকে আমরা ইকুয়াল কনসেন্ট্রেশন বলে থাকি। আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছো, কিন্তু সবাই কি ওর কথা শুনতে পেয়েছে পুরো প্রপারলি? আচ্ছা, তুমি আর একবার রিপিট করবে, তোমার কথাগুলো ব্রেক হয়ে গেল মাঝে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ বলো আরেকবার। ম্যাম, সেল মেমব্রেন ফার্স্টে আসছে। সেল মেমব্রেন, তো সেল মেমব্রেনকে আমরা সেমি পায়াবল মেমব্রেনও বলে থাকি। সেল মেমব্রেনের ফাংশনের মধ্যে থাকছে প্রোটেকশন, যেটা আমাদের আউটসাইড থেকে সেলের অর্গানেলস গুলোকে প্রোটেক্ট করে থাকে। অবটেনিং ফুড করে থাকে, অর্থাৎ ফুড ট্রান্সফার করে থাকে। ইন্টারেকশন উইথ আদার সেল অর্গানগুলোর সাথে ইন্টারেক্ট করে, এবং রাইডিং ওয়েস্ট গুলোকে বাইরে বেরোতে সাহায্য করে। সেল মেমব্রেনটা একটা সোপ বাবেল টাইপের হয়ে থাকে। তারপর আসছে ডিফিউশন। ডিফিউশন আমরা বলে থাকি সেলের মধ্যে যে মলিকিউলস গুলো থাকে সেগুলোর যে মুভমেন্ট প্রসেস, সেটাকে আমরা ডিফিউশন বলে থাকি। এটা আউটসাইড টু ইনসাইডও যেয়ে থাকে, ইনসাইড টু আউটসাইডও এসে থাকে। এখানের মধ্যে হায়ার কনসেন্ট্রেশন থাকে, লোয়ার কনসেন্ট্রেশন থাকে এবং ইকুয়াল কনসেন্ট্রেশন থাকে। হায়ার কনসেন্ট্রেশন আমরা তখন বলবো যখন হচ্ছে সেলের কম থাকছে, অর্থাৎ ইনসাইড থেকে আউটসাইড যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি। এবং যখন আউটসাইড বেশি থাকছে এবং ইনসাইড কম থাকছে, আউটসাইড আসছে, এটা আমরা লোয়ার বলে থাকি। এবং যখন দুটো ইকুয়াল কনসেন্ট্রেশন বলে থাকি। ডেফিসিয়েশনটা হচ্ছে একটা পেসিভ ট্রান্সপোর্ট, কারণ এটার জন্য কোনো এনার্জি লস হয় না। ঠিক আছে, ডিফিউশন। ঠিক আছে, আর এটা হচ্ছে যে এনার্জিটাকে আমরা কি বলছি, এনার্জির আরেকটা নাম হচ্ছে এটিপি। ঠিক আছে, এটা মনে রাখবে, কিন্তু এটিপি দিয়ে কোশ্চেন আসে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট অসমোসিসটা এখনো অব্দি যতটা বলেছি, একজন কেউ এক্সপ্লেন করো। ম্যাম বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, অসমোসিস হচ্ছে একটা ডিফিউশনারি প্রসেস, যেটা আমাদের সেল মেমব্রেনে হয় ওয়াটারটাকে পাস করানোর জন্য, ওয়াটার বা ওয়াটার মলিকিউলসকে। এর মধ্যে এরপর অসমোসিস হচ্ছে যখন সেলের মধ্যে গ্রেটার কনসেন্ট্রেশন থাকছে ইনসাইডের থেকে, তখন সেল সোয়েল আপ হয়ে যায়, অর্থাৎ সেল বড় হয়ে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে। যখন সেম কনসেন্ট্রেশন থাকছে ইনসাইড এবং আউটসাইডে, তখন সেল সেম সাইজেই থাকছে। আর যখন লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার আউটসাইড অফ দ্য দেন ইনসাইড, যখন বাইরে লোয়ার কনসেন্ট্রেশন থাকছে ভিতরের থেকে, তখন সেল চুপসে যাচ্ছে বা শ্রিঙ্ক করে যাচ্ছে।
হ্যাঁ, এখানে কিন্তু তোমাকে ওয়াটারটা বলতে হবে যে ওয়াটারটা পাস হচ্ছে, ঠিক আছে? সেলের মধ্যে ওয়াটার পাস হচ্ছে বা সেল থেকে সেলের বাইরে ওয়াটার পাস হচ্ছে। অসমোসিসের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে ওয়াটার রিলেটেড ব্যাপার, ঠিক আছে? আর ডিফিউশনের ক্ষেত্রে মলিকিউলস রিলেটেড ব্যাপার। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা, সরি, আর মাইক্রোফোন অফ ছিল। আমি বলছি এরপর দেখো তোমরা পিডিএফ এর মধ্যে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে অসমোসিসে কি কি আছে, হাইপোটনিক সলিউশনের মধ্যে কিরকম হয়, আইসোটনিক সলিউশনের মধ্যে কিরকম হয়, আর হাইপারটনিক সলিউশনের মধ্যে কিরকম হয়। ঠিক আছে? তোমরা ওয়ার্ডে যারা কাজ করছো বা ওয়ার্ডে যারা কাজ করেছো বা স্টুডেন্ট লাইফে তো সবাই ওয়ার্ডে কাজ করেই থাকবে। তো আমাকে একটা কথা বলো, ওয়ার্ডে আমরা হাইপোটনিক সলিউশন কি কি দেখি? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরাই কিন্তু দেবে। হাইপোটনিক সলিউশন আমরা ওয়ার্ডের মধ্যে কি কি দেখি, বা হাইপোটনিক সলিউশন কি কি হয়ে মানে কি কি আছে বলে আমরা জানি? আর 0.45% এনএস বা আর, আচ্ছা আরএল। হাইপারটনিক সলিউশন কি কি দেখি? এক্সাম্পল লিখে রাখো, হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল, হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল এবং আইসোটনিক সলিউশনের এক্সাম্পল। হুম, 5% ডেক্সট্রোজ, 25D, 3% এনএস। আইসোটনিক সলিউশনের এক্সাম্পল বলো। ঠিক আছে, তোমরা এক্সাম্পল গুলো লিখে রাখো। আমি এই ছবিটা পড়ানোর পরেই আমি এক্সাম্পল গুলো জিজ্ঞাসা করব। ঠিক আছে? একজন একজন করে এক একটা এক্সাম্পল বলবে, হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল, আইসোটনিক সলিউশনের এক্সাম্পল আর হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল। ঠিক আছে? হাইপোটনিক সলিউশনে কি হয় না, বাইরের কনসেন্ট্রেশনটা হচ্ছে যে বেশি থাকে, সেলের ভেতরের কনসেন্ট্রেশনটা কম থাকে। তাহলে কি হচ্ছে, বাইরের কনসেন্ট্রেশন থেকে ওয়াটার সেলের ভেতরে যে সেলটা হচ্ছে শ্রিঙ্ক করে আছে, মানে ও চুপসে আছে, সেই সেলের মধ্যে এন্টার করছে। ঠিক আছে? বাইরের কনসেন্ট্রেশন থেকে ভেতরে এন্টার করছে। আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, সেলের ভেতরের থেকে বাইরে যাচ্ছে এবং বাইরের থেকে ভেতরে আসছে। কেন? আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে সেলের ভেতরেও যা কনসেন্ট্রেশন, সেলের বাইরেও তার কনসেন্ট্রেশন। ঠিক আছে? এটা নিউট্রাল থাকে। বোঝা গেছে? আমাদের সেলের যা কনসেন্ট্রেশন সেটা হচ্ছে যে সেম সেম সেলের বাইরের কনসেন্ট্রেশন থাকে আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে। আর হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে কি থাকে, হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে আমাদের সেলের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকছে, সেলের বাইরে কনসেন্ট্রেশন অনেক কম থাকছে। তাহলে কি হচ্ছে, সেলের ভেতর থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে বাইরে। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দিতে পারবে যে হাইপারটনিক সলিউশনের জন্য পেশেন্টদের একটা এরকম ডিজিজ কন্ডিশন দেখা যাচ্ছে, ঠিক আছে? সেটা কি? আমরা মানে আমরা খুব ফ্রিকুয়েন্টলি এটা দেখি, ঠিক আছে, ওয়ার্ডের মধ্যে। এটা কি? হাইপারটনিক সলিউশনের যে এক্সাম্পলটা আছে, সেলের মধ্যে থেকে ফ্লুইডটা সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটার একটা ডিজিজ কন্ডিশনের না হলেও এটা একটা সাইন সিমটমস এর এক্সাম্পল। বলো তো। হুম,
দেখবে সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে মেনলি ক্রনিক কিডনি ডিজিজ যে পেশেন্টদের হয় সেই পেশেন্টদের ক্ষেত্রে মেনলি দেখবে পা কিন্তু ফুলে থাকে। পা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের পা ফুলে থাকছে। তো কি হচ্ছে, সেলের ভেতরে যে কনসেন্ট্রেশন আছে ওদের, সেটা কিন্তু সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, ফ্লুইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই ইন্টারস্টিসিয়াল স্পেসে ফ্লুইডটা জমা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ফ্লুইড ফর্মেশন হচ্ছে, ইন্টারস্টিসিয়াল স্পেসে ফ্লুইড গিয়ে জমা হয়ে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, সোয়েল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইডিমা হয়ে যাচ্ছে। দেখবে পা যদি আঙ্গুলে করে প্রেস করা হয়, তাদের পায়ে কিন্তু একটা হচ্ছে যে ওই যেখানটা প্রেস করবো সেখানটা ওরকমই থেকে যায়। সেই ফ্লুইডটা মানে আমাদের যেমন স্কিনের কি স্ট্রাকচার, আমরা আমাদের যেখানটা প্রেস করবো আমরা সেখানটা কি সেরকমই থেকে যায়, সেরকমই ছাপটা রয়ে যায়, সেরকম থাকে না। কিন্তু ওদের পায়ে প্রেস করলে কি হয় না, সেরকমই থেকে যায়। এটা কি ইডিমা বলছি, ঠিক আছে। এটার একটা এক্সাম্পল হিসেবে ধরে রাখবে, যেটা হচ্ছে ফ্লুইডটা সেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ফ্লুইডটা কিন্তু কিডনি দিয়ে মানে বেরোতে পারছে না, কিডনি সিকেডি পেশেন্ট, কিডনি সেরকম কাজ করছে না। তাহলে কি হচ্ছে, ফ্লুইড নিজেই বেরিয়ে থাকছে কিন্তু কিডনি দিয়ে ফ্লুইড পাস হচ্ছে না, বা কিডনি দিয়ে তাদের ইউরিনেশন হচ্ছে না, তাই জন্য পা ফুলে থাকছে। বোঝা গেছে? হাইপারটনিকটা আর হাইপোটনিকটা দুটোই বলতে হবে। আচ্ছা বলছি, হাইপোটনিক, আচ্ছা আগে আমাকে বলো হাইপোটনিক সলিউশনের একটা এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আরএলটাই লিখে রাখো তোমরা, আরএল এবং 0.4% এনএস, ঠিক আছে, হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল। হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল 3% এনএস, 5D ডেক্সট্রোজ ম্যানিটল, ব্যাস এগুলো লিখে রাখবে। আইসোটনিক সলিউশনের এক্সাম্পল নর্মাল এনএস যেটা আছে আমরা 0.9% সেটা হয়েছে। এরপর আসছি হাইপোটনিক সলিউশনটা কি বললাম, হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে সেলের মধ্যে যে কনসেন্ট্রেশন সেটা কম থাকছে এবং সেলের বাইরের যে কনসেন্ট্রেশন সেটা বেশি থাকছে, ঠিক আছে। তাহলে সেলের বাইরে থেকে সেলের মধ্যে ফ্লুইডটা এন্টার করছে, ঠিক আছে। হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে সেলের বাইরে থেকে সেলের ভেতরে ফ্লুইডটা এন্টার করছে। হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, সেলের ভেতরে কনসেন্ট্রেশন বেশি থাকার জন্য সেলের ভেতর থেকে ফ্লুইডটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, ভেতর থেকে ফ্লুইডটা বাইরে চলে যাচ্ছে হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে, আর কিছুই না। তারপর মানে দুটো ইকুয়াল হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, ডিফিউশন এবং অসমোসিস ছাড়া আরো যে হচ্ছে যে তোমার কয়েকটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে, মানে ট্রান্সপোর্ট প্রসেস আছে, যেগুলো হচ্ছে যে মলিকিউলস গুলোর দ্বারা হচ্ছে, ঠিক আছে। লার্জার মলিকিউলস লাইক সুগার, স্টার্চ অ্যান্ড প্রোটিন সামটাইমস ডিফিউজ থ্রু প্রোটিন চ্যানেল। এই প্রোটিন চ্যানেলটা যেটা আছে এইটার মধ্যে দিয়ে হচ্ছে যে মলিকিউলস গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কখনো চলাচল করে, ঠিক আছে। এই যে জিনিসটা প্রোটিন যে চ্যানেল, প্রোটিন মলিকিউলস গুলোর মধ্যে দিয়ে যে এই যে জিনিসগুলো চলাচল করছে, যে লার্জার মলিকিউলস যেগুলো আছে, যে সুগার, স্টার্চ, আমি কি বললাম যে আমাদের সেলের যে মেমব্রেনটা সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন, কিছু কিছু জিনিস পারাপার করতে দিচ্ছে, কারোকে কারোকে আটকে দিচ্ছে। তো যে ছোট ছোট যে মলিকিউলস গুলো আছে সেগুলো পেরিয়ে যাচ্ছে, কিন্তু বড় মলিকিউলস যেগুলো আছে সেগুলো পার করতে পারছে না। তার জন্য কি করতে হবে, বড় জিনিস যেহেতু ওটা পার করবে তার জন্য সেলের কিন্তু দরকারও, ঠিক আছে। সেলের কিন্তু সুগার মলিকিউল, স্টার্চ মলিকিউলস এগুলো কিন্তু দরকার।
তাহলে সেল কি করছে, যেহেতু তার দরকার তাহলে সে নিজের এনার্জি খরচ করছে। কি করছে, নিজের এনার্জি খরচ করছে। ঠিক আছে, নিজের এনার্জি খরচ করে প্রোটিনের মধ্যে দিয়ে ওই জিনিসগুলোকে নিয়ে আসছে। এক্ষেত্রে কিন্তু সেল নিজের, ভাবো যে কোনো একজন মানুষ যার হচ্ছে কিছু কাজ নিজে নিজেই হয়ে যাচ্ছে, সেই কাজগুলোর জন্য তাকে, ধরো একটা বাচ্চা ক্লাস 5-এ পড়ছে, ঠিক আছে, সে স্কুলে যায়, ঠিক আছে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠেছে, স্কুলে যাচ্ছে। স্কুলে গিয়ে তাকে কিন্তু কোনো টাকা খরচ করতে হচ্ছে না, স্কুলে গিয়ে টিচারদের কাছে সে পড়াটা বুঝে নিচ্ছে। কিন্তু কিছু কিছু পড়া স্কুলের মধ্যে টিচাররা সেরকম ভাবে মানে ক্লাসে সে সেরকম ভাবে বুঝতে পারছে না, যেহেতু স্কুলের মধ্যে অনেক স্টুডেন্ট, টিচাররাও তাকে সেইভাবে স্পেশাল ভাবে বারবার ধরে বুঝিয়ে দিতে পারছে না। তাহলে কি হচ্ছে, সেই স্টুডেন্টের কিন্তু রিকোয়ারমেন্ট আছে সেটা পড়ার জন্য, তাহলে কি করছে, সে প্রাইভেট টিউশন নিচ্ছে, সেখানে টাকা খরচা করে সে প্রাইভেট টিউশন নিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, সেলের কিন্তু প্রয়োজনীয়তা আছে ওই মলিকিউলস গুলোর জন্য, তাই সে কি করছে, এটিপি খরচ করছে, তাই সে কি করছে, এনার্জি খরচ করছে, তারপরে হচ্ছে যে মলিকিউলস গুলোকে প্রোটিনের মাধ্যমে, প্রোটিন চ্যানেলের মাধ্যমে সেলের মধ্যে এন্টার করাচ্ছে। বোঝা গেছে? খুব ভেঙে ভেঙে আমি অন্য এক্সাম্পল দিয়ে, খুব সরল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটু যদি তোমরা মানে ক্লাসটা করো, শোনো, তাহলেই বুঝতে পারবে এটা বড় কিছু ব্যাপার নয়, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেবে। হ্যাঁ, তো প্রোটিন চ্যানেলস এর মধ্যে দিয়ে এই যে সুগার, স্টার্চ মলিকিউলস আছে সেগুলো হচ্ছে যে চলে আসছে। এই ট্রান্সপোর্টের কি হচ্ছে, আমাদের এটিপি লাগছে, ঠিক আছে, সেলের মধ্যে থেকে বাইরে যাচ্ছে এবং বাইরে থেকে ভেতরে যাচ্ছে মলিকিউলস গুলো। তো এটার জন্য যেহেতু এনার্জি খরচ হচ্ছে, তাই এটাকে কি বলছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এতক্ষণ আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট পড়লাম, এবার এটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বোঝা গেছে? Active transport is a process that allows molecule to move across the cell membrane from lower to higher concentration. এটা কি হয়, আমরা এতক্ষণ পড়লাম যে অসমোসিস এবং ডিফিউশনের ক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার এবং লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে, একটা যে লোয়ার কনসেন্ট্রেশন আছে সে যেতে চায় না হায়ার কনসেন্ট্রেশনে, যেখানে বেশি ঘনত্ব আছে সেখানে ও যেতে চায় না, কিন্তু তাও সেলের যেহেতু দরকার তাই জন্য সে ইচ্ছে করে সেই মলিকিউলস গুলোকে পাস করছে। ওই প্রোটিন চ্যানেল দ্বারা সেল ইচ্ছে করে মলিকিউলস গুলোকে পাস করছে। বলছে না, আমার দরকার আছে বাইরে, যে রুমের কথা বলেছিলাম, রুমের মধ্যে 100 জন মেম্বার আছে, বাইরে 5 জন ছড়িয়ে ছিটিয়ে আছে, বাড়ির মালিক ওই 5 জনের মধ্যে আবার কিন্তু 2 জনকে বলছে তোমরাও রুমের মধ্যে যাও, আমার কিন্তু দরকার আছে। সেই হিসেবে বাড়ির মালিক ইচ্ছে করে জোর জবরদস্তি ওই 2 জনকেও আবার 100 জনের মধ্যে রেখেছে, এন্টার করিয়েছে, এবার 102 জন কনসেন্ট্রেশন হলো। বোঝা গেছে? এটার জন্য কি করছে, বাড়ির মালিককে কিন্তু ওই 2 জনকে ম্যানিপুলেট করতে হচ্ছে, দরকার হলে টাকা পয়সাও দিতে হচ্ছে, যে আমার দরকার আছে আমি টাকা দিচ্ছি তোমরা যাও ভেতরে। কি হলো, তাহলে সেলকে এনার্জি রিকোয়ার করতে হলো এই জিনিসটার জন্য। এখানে দেখো একই তোমার একই ছবি দেওয়া আছে, সেল মেমব্রেন, প্রোটিন মলিকিউলস। এখানে হচ্ছে যে মলিকিউলস যেগুলোকে দরকার সেগুলোকে আউটসাইড থেকে সেলের দিকে ইনসাইডে ট্রান্সফার হচ্ছে এবং ইনসাইড থেকে আউটসাইডে ট্রান্সফার করছে, ঠিক আছে, যেটাতে এনার্জি লাগছে। হতে পারে বাইরের কনসেন্ট্রেশন বেশি আছে, বাইরের কনসেন্ট্রেশন থেকে মলিকিউলস চলে এলো নর্মালি, এবার ভেতরের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেল, তখন ভেতরের কনসেন্ট্রেশন থেকেও নর্মালি চলে যাবে। কিন্তু যদি মনে করো ভেতরের কনসেন্ট্রেশন কম আছে কিন্তু তখন সেল বাইরের কনসেন্ট্রেশনে মলিকিউলস গুলোকে নিয়ে যাচ্ছে, তখন এনার্জি রিকোয়ার হচ্ছে। বা ধরো বাইরের কনসেন্ট্রেশন বেশি কম আছে, তাও
সেলগুলোকে, সেলের মলিকিউলস গুলোকে বাইরের কনসেন্ট্রেশন থেকে ভেতরের কনসেন্ট্রেশনে নিয়ে আসতে হবে, তখনও কিন্তু সেলকে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে। বোঝা গেছে? আরেকটা হচ্ছে যে আদার টাইপ অফ ট্রান্সপোর্টের মধ্যে, এই অবধি বোঝা গেছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে যে তোমার প্রোটিন মলিকিউলস এর মধ্যে হচ্ছে, বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? একজন বলেছে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। বাকিরা বুঝতে পেরেছো অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা? হুম। এরপর আসছি আদার টাইপস অফ ট্রান্সপোর্টের মধ্যে আরো একটা কি আছে, এনগালফিং। এটা আমি বারবার বলে আসছি সেল পড়ানোর সময়। এটা কি এক্সাম্পল হিসেবে লিখে রাখো, ফ্যাগোসাইটোসিস প্রসেস। ঠিক আছে, একটা সেল যে কোনো একটা কিছুর জন্য, মানে ধরো একটা সেল একটা অন্য লার্জ পার্টিকেলকে খেয়ে ফেলছে এবং সেটা হচ্ছে যে ফুড হিসেবে গ্রহণ করছে। কখনো কখনো এটা কি হয় না, ফরেন বডিকেও একটা সেল খায়, যেমন ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি করছে, আমাদের ইমিউনিটি যেহেতু প্রদান করছে, সেহেতু ডাব্লিউবিসি কি করছে যে একটা হচ্ছে ফরেন বডিকে এনগালফ করে এবং ফরেন বডিকে তার সেলের মধ্যে ডিস্ট্রয় করে দিচ্ছে। এই যে প্রসেসটা, এই ছবিটা কিন্তু মনে রাখবে, ছবিটা এঁকে রাখো নিজেরা। প্রথম 1 নম্বর ইয়েতে একটা সেল আছে আর বাইরে ফুডটা আছে, ঠিক আছে হলো। 2 নম্বরে সেলটা একটা মাউথ লাইক স্ট্রাকচার সৃষ্টি হচ্ছে, সে আস্তে আস্তে ওই ফুডের দিকে সরে যাচ্ছে, ফুডটাকে পুরো সারাউন্ড করে দিচ্ছে। 3 নম্বর স্ট্রাকচারে ফুডটাকে পুরো সারাউন্ড করে দিল, ফুডটা বাইরে পুরো সেলটাকে নিচে ছড়িয়ে ছিটিয়ে দিল, তারপর ফুডটাকে ভেতরে নিয়ে নিল, সেলের ভেতরে নিয়ে নিল। এইটাকে কি বলে, এনগালফিং বলছে। এটা ফুডের ক্ষেত্রে হয়। এই সেম প্রসেস ফুডটাকে যদি আমরা কোনো ফরেন বডি দিয়ে রিপ্লেস করি, তখন সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলে। ঠিক আছে, ছবিটা এঁকে রাখো ভালো করে। ব্যাস, আর কিন্তু নেই। এই অবধি বোঝা গেছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের পরে এনগালফিং বোঝা গেছে। 4 নম্বর পিকটাতে কিছুই নেই, ফুডটাকে নিজের মধ্যে নিয়ে নিল, সেলের ভেতরে নিয়ে নিল, তারপর ওটাকে এরপরে ফুড নিজের নিজের মতো করে ও ইউজ করবে। ভ্যাকিউল সৃষ্টি করে দিয়েছে, ফুডটা অলরেডি আছে। 5 নম্বর যদি একটা ছবি আঁকো যেখানে আর ফুডটাকে দেখা যাবে না, কারণ ফুডটাও নিজের সেলের নিজের কাজের জন্য ব্যবহার করে নিয়েছে। বোঝা গেছে? হাইপোটনিক এন্ড আইসোটনিক এন্ড হাইপারটনিক এক্সাম্পল গুলো কনফিউজ। আচ্ছা, হাইপোটনিক সলিউশনের মধ্যে লিখে রাখো RL এবং 0.45% NS হাইপোটনিক সলিউশনের মধ্যে। আইসোটনিক সলিউশন মানে হচ্ছে আমাদের সেলের যা কনসেন্ট্রেশন এবং সেলের বাইরের যা কনসেন্ট্রেশন সেই রকমের যা সলিউশন, সেটা কি না সোডিয়াম ক্লোরাইড 0.9% NS। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো পেশেন্ট যদি হচ্ছে যে ডিহাইড্রেটেড হয় বা আমাদের বিপি কম থাকছে বা নর্মালি আমরা ডায়াগনোসিস কিছু হয়নি, তখন কিন্তু আমরা এনএস দিতে পারি। কেন কি আমাদের সেলের যা কনসেন্ট্রেশন এবং সেলের বাইরের যা কনসেন্ট্রেশন, আমাদের বডি কনসেন্ট্রেশনের সাথে এনএস খুব ভালো যায়, তাই জন্য আমরা 0.9% এনএসটা দিয়ে থাকি। ঠিক আছে, আইসোটনিক সলিউশনের মধ্যে একটা এক্সাম্পল লিখে রাখো 0.9% এনএস। এরপর আসছি হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশনের মানে যেটা হচ্ছে যে ওই সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশনটা সেলের কনসেন্ট্রেশনের থেকে বেশি। বেশি কনসেন্ট্রেশনের সলিউশন গুলো আমরা কি কি দেখি, 3% NS আর আরেকটা কি জানা ছিল আমি নিজেই ভুলে গেলাম। 3% NS আর কি একটা বললো একজন কেউ, ম্যানিটল আর 5D DNS ও হবে। ঠিক আছে, 3% NS, ম্যানিটল, 5D DNS।
একটা করে এক্সাম্পল মনে রাখবে, তাহলে মনে থাকবে। কিন্তু আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল কিন্তু ধরে, বা ফ্লুইড গুলোকে বলে দিয়ে বলে যে এটা কোন ধরনের সলিউশন, ঠিক আছে? বা বার্নের ক্ষেত্রে আমরা কোন ধরনের সলিউশন দিই, বা আমরা ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের সলিউশন দিই, এই কোশ্চেন গুলো কিন্তু লিখে রাখো একটু ছোট করে, হ্যাঁ? বা ধরো যখন হচ্ছে যে প্রেগনেন্ট মাদারের যখন লেবার হয়ে গেছে, লেবার বা ডেলিভারি হয়ে গেছে, তখন মেনলি কি ধরনের সলিউশন দেওয়া যায়, ঠিক আছে? মানে পোস্টপার্টাম মাদারকে কি ধরনের সলিউশন মেনলি অ্যাডভাইস করে। ডিএনএস ইজ টু আরএল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিএনএস ইজ টু আরএল অ্যাডভাইস করা হয়। মাদারের কন্ডিশন, যদিও মাদারের কন্ডিশন দেখে পরে সেটা অ্যাডভাইস করা হবে। তারপরে এরকম কোশ্চেন আসতে পারে যে পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে মোস্টলি কি ধরনের সলিউশন অ্যাডভাইস করা হয় পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে। আরএলটা আইসোটনিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আরএলটা আইসোটনিক তাহলে লিখে রাখো। কেউ একটু ক্লিয়ার করে বলতে পারবে কি কি এক্সাম্পল লিখলে, কোনটা কি এক্সাম্পল লিখলে? আমি মাইক্রোফোনটা অন করছি, একজন কেউ বলো, বাকিরা সেটা শুনবে। একজন কেউ বলো, হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক কি কি সলিউশন পেলে কোনটা কোনটা সলিউশন কি লাগবে? Hypotonic solution is 0.45 NS and RA. Our isotonic solution NS 0.9%, sodium chloride or RL. Our hypertonic solution 5% dextrose, 3% NS, dextrose, mannitol and DNS. ঠিক আছে, সবাই শুনতে ম্যাম হাইপোটনিক আর আইসোটনিক দুটোতেই আরএল হবে? আরএলটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি আইসোটনিক জিজ্ঞাসা করছি যে আরএল। আচ্ছা, এই একটু কনফিউশন, নেক্সট ক্লাসে এই কোশ্চেনটার অ্যান্সার ঠিক করে দিয়ে দেবো, আমি একটু দেখে নিই, ঠিক আছে? আরএলটা আইসোটনিক আর হাইপোটনিকের মধ্যে পড়ছে কিনা এক্সাম্পল গুলো আমি বলে দেবো, ঠিক আছে? তোমরা এখন মোটামুটি একটা লিখে রাখো। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কেউ একজন এক্সপ্লেন করতে পারবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি বললাম সেটা কেউ একজন এক্সপ্লেন করতে পারবে? হ্যাঁ ম্যাম, বলবো। হ্যাঁ বলো। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে যে যখন এটা একটা ট্রান্সপোর্ট প্রসেস যেটার মধ্যে মলিকিউল গুলো সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনের মলিকিউল গুলো লো থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যখন যাচ্ছে, তখন আমরা তাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা হওয়ার জন্য আমাদের এনার্জি ইউজ হয়। আচ্ছা, কি কোন মলিকিউলসটার মধ্যে দিয়ে কি কি মলিকিউল সেটা? লার্জার মলিকিউলস গুলো যেমন সুগার, স্টার্চ, প্রোটিন, এইগুলো। হ্যাঁ বললাম, আরেকটা এনগালফিং বললাম, আর একটা কি একটা বলেছি, এক্সপ্লেন করো। আর একটা যেটা আদার টাইপ, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, যেটা হচ্ছে সেইটাই মানে সেল এনগালফ করে ফেলছে। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ডাব্লিউবিসি ফরেন বডি গুলোকে এনগালফ করে নেয়। হ্যাঁ এটাই বলেছি। ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি। তোমাদের কাছে পিডিএফটা নিশ্চয়ই এখন পেয়ে গেছো সবাই। পিডিএফটা থেকে তোমরা নোট করে নিও, বা পিডিএফ থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি এই অবধি ক্লাসটা অফ করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম যে
দাদা বললো আমাকে একটুখানি অনেকে জয়েন করতে পারেনি সকালের ক্লাসে, ঠিক আছে? তো আরেকবার ক্লাস নিয়ে নিতে, তো আমি আরেকবার অন হতে পারি। আজকে যা যা বলেছি ক্লাসের মধ্যে সেইগুলোই বলবো, ঠিক আছে? কোনো এক্সট্রা কিছু বলা হবে না, ওই পিডিএফ থেকে পড়ানো হবে। তো কেউ যদি চাও জয়েন কারো যদি টাইম থাকে আরেকবার জয়েন করতে পারো, বা জয়েন না করলেও হবে, ঠিক আছে? কেউ যদি ক্লাস বুঝতে পেরেছো তার জয়েন না করলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যারা অনার্স তারা কি মর্নিং এর ক্লাসে ছিলে? 7টা থেকে 8টা অবধি যে ক্লাস নেওয়া, সেখানে কি ছিলে? আচ্ছা, তাহলে সেকেন্ড টাইম ক্লাস করছো, তাই তো? ছিলাম, আচ্ছা ঠিক আছে। তোমরা জয়েন থাকতে পারো, অসুবিধা নেই কিছু, দুবার ধরে পড়া হয়ে যাবে জিনিসটা। আর যারা মর্নিং এ অনেকেই ক্লাস করতে পারেনি তাদের জন্য স্পেশালি এটা আরেকবার নিয়ে নিচ্ছি, হ্যাঁ? নেক্সট দিন থেকে টাইমিং গুলো তোমাদেরকে আগে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের সুবিধা হবে, তুমি জেনে থাকবে যে মর্নিং এ ক্লাসটা আছে। আচ্ছা, তোমাদের পিডিএফটা পেয়েছো অসমোসিস এবং ডিফিউশনের? অসমোসিস এবং ডিফিউশন আজকে পড়াবো। দু মিনিট ওয়েট করো, ঠিক আছে? তো 11টার থেকে, তো আজকে আমি একটু স্পিডে পড়ানোর চেষ্টা করছি। তোমরা চাইলে মর্নিং এর রেকর্ডিংটা একবার দেখে নিও বা একটু মন দিয়ে শোনো, তাহলেই হবে, ঠিক আছে? তো এখন আমি পড়াতে চলেছি ডিফিউশন অ্যান্ড অসমোসিস। যখন পড়িয়েছিলাম সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তখন এই টপিকটা স্কিপ করেছিলাম কারণ একটা স্পেশাল ক্লাস নেব বলে এটা। তো তোমরা একটু নোট করার চেষ্টা করবে, ঠিক আছে?
তো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য সেল মেমব্রেন যেখানে পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে সেল মেমব্রেনের কাজ। তো সেল মেমব্রেনের কি কি কাজ ছিল? প্রোটেকশন, অবটেনিং ফুড, রাইডিং ওয়েস্ট, কমিউনিকেশন, ইন্টারাকশন উইথ আদার সেল। ঠিক আছে, প্রোটেকশন অর্থাৎ যেহেতু এটা সেল মেমব্রেন, তাহলে এটা দেওয়ালের মতো কাজ করছে, কোষের যে দেওয়াল আছে সেটা দেওয়ালের মতো কাজ করছে। তো এই দেওয়াল হিসেবে কাজ করার জন্য এটা প্রোটেকশন করে। কি প্রোটেকশন করে? বহিরাগত কোনো বস্তু থেকে সেলের মধ্যেকার যে মলিকিউলস গুলো আছে বা যে অর্গানেলস গুলো আছে, যেমন সেলের সেন্টারে যেগুলো থাকছে, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার, তারপরে হচ্ছে যে তোমার সেন্ট্রিওল, তারপরে সেলের যে কোষের মধ্যে যেগুলো ছড়িয়ে আছে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিস, এগুলো যে ছড়িয়ে আছে, সেই সমস্ত অর্গানেলস এবং তোমার সেন্ট্রোজোমের যে সেন্টারে, সেলের সেন্টারে যে জিনিসগুলো আছে, সেগুলো সমস্ত কিছুকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, এটা লেয়ার হিসেবে কাজ করছে। যেমন একটা বাড়ির দেওয়াল বাড়ির মধ্যেকার জিনিসগুলোকে প্রোটেক্ট করে রাখে বৃষ্টির জল থেকে বা